of Bangladesh and computation of manure and fertilizer requirement for different crops. এগুলোতে কারো কোনো সমস্যা আছে? স্যার একটা প্রবলেম আছে। বলো। স্যার 6 নাম্বারটাতে একটু সমস্যা ছিল। 6 নাম্বার। স্যার 6 নাম্বার না, সরি 4 নাম্বারটাতে। কি সমস্যা বলো? স্যার এখানে হচ্ছে আসলে প্রশ্ন এখানে ওই তো আপনার হচ্ছে ওখানে আপনার হচ্ছে পার্সেন্ট অফ K2O আর হচ্ছে পার্সেন্ট অফ P, এই দুটাকে একই ধরা হয়েছে, সমান ধরা হয়েছে নাকি বুঝতেছি না ওখানে। স্যার যদি কাইন্ডলি একটু বের করতেন ওইটার সলিউশনটা তাহলে একটু বলতে পারতাম। 4 নম্বরে স্যার 4 নাম্বার calculate the amount of urea TSP MOP if required rate is 80 40 and 20. NPK এর রেট এখানে দেওয়া আছে, এখান থেকে আমাদের TSP MOP এবং ইউরিয়ার ডোজটা বের করতে হবে, তাই না? তাহলে জি স্যার। K2O স্যার এই যে এখানে যেমন হচ্ছে K2O টাতে পার্সেন্ট K গুণন 1.2, এটা তো আসে হচ্ছে যখন আমরা ধরবো যে হচ্ছে পার্সেন্ট K2O আর পার্সেন্ট K যখন ইকুয়াল হবে তখন এখান থেকে মান বের করা যাবে, মানে এই জিনিসটা বুঝতেছিলাম না। তারপরে পার্সেন্ট P2O5 ইকুয়াল পার্সেন্ট P, এটা ধরলে তো এটার মান আসে, এটা একটু যদি বলতেন। এখানে শর্টকাটে বলা আছে, তোমরা তাহলে তুমি যদি এই যে এত মানে কেজি স্যার লিখবো কিভাবে এটা তোমার বর্ণনা করে, বুঝতেছিলাম না। মানে এটা এখানে কিন্তু শর্টকাট করে দেওয়া আছে, এভাবে পরীক্ষায় লিখলে হবে না। এভাবে পরীক্ষায় লিখলে এক্সামিনার দেখা যাচ্ছে কেউ কোনো স্যার মার্কসটা কমাই দিতে পারে, সেক্ষেত্রে তোমাদেরকে বর্ণনা করে লিখতে হবে। যেমন তোমাদের হচ্ছে ফসফরাসের রিকোয়ারমেন্টটা আমরা দেখতে পাচ্ছি 32.4 কেজি, তাই না? এখন 32.4 কেজি এটা হচ্ছে ফসফরাস হ্যাঁ পি রিকোয়ারমেন্ট, তাই না? এখন আমাকে পি থেকে যেতে হবে P2O5 এ এবং P2O5 থেকে যেতে হবে TSP তে। তাহলে আমরা জানতাম কি, আমরা হ্যাঁ আমরা প্রথমে কি দেখছি দেখো, TSP তে কি আছে, অথবা তুমি ডাইরেক্ট পি থেকেও কিন্তু TSP তে যেতে পারো। P2O5 থাকে 48% আর পি থাকে হচ্ছে 21.12%, তাই না? তাহলে তুমি যে পরিমাণ পি পেয়েছো সেটা থেকে ডাইরেক্ট তুমি কিন্তু ট্রিপল সুপার ফসফেটে যেতে পারো। যে কিভাবে, যে এত 21.12 কেজি পি কন্টেইনড ইন এত কেজি টিএসপি, দেয়ারফর 1 কেজি কত আর আমাদের যত কেজি আসছে সেটা থেকে কত, ডাইরেক্ট এভাবে তুমি কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার একটা কোশ্চেন ছিল, স্যার আমরা যদি সরাসরি ফসফরাস থেকে টিএসপি বের করতে পারি তাহলে কি হচ্ছে ফসফরাস পেন্টাঅক্সাইডে যাওয়ার দরকার আছে? কোনো দরকার নাই, ওটা বোঝার জন্য সরাসরি ফসফরাস লিখে দিবা উইনো ট্রিপল সুপার phosphate contains 21.12% P. Therefore, 21.12 kg P contained in 100 kg triple super phosphate. কত আসছে অত পরিমাণ P? 100 kg বুঝতে পারছো? আর স্যার ক্যালকুলেশনটা করলে 2.27 আসে স্যার, ইয়াতে সলিউশনে 2.29 দেয়া আছে, তো স্যার আমরা কি 2.27 দিয়ে সলিউশন? হ্যাঁ তোমাদের যেটা আসে ওটা আমি ওটা ক্রস চেক করি নাই, করে দেখতে হবে। আর দশমিকের পরে ওই ক্যালকুলেশনের জন্য অনেক সময় ডিফারেন্স আসতেই পারে। আর সিমিলারলি তুমি এই কে থেকে ডাইরেক্ট এমওপি তে যেতে পারো, মিউরেট অফ পটাশে যেতে পারো। সিমিলারলি তোমার করে দেখানোর দরকার নাই, বুঝতে পারছো? ওকে স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। তাই লিখবো স্যার নোটের সলিউশনটা থেকে না নিজেরা যে সলিউশনটা করছে সেটা লিখবো স্যার? নিজেরা লিখবা, নিজেরা। আমি তো বলছি সলিউশন এইটা ডাইরেক্ট যদি তুমি খাতাতে তুলে রাখো তাহলে কিন্তু হবে না, এভাবে তুলে রাখলে হবে না।
বুঝতে পারছো? এখানে অনেক শর্ট করে দেয়া আছে, এটা তোমাদের জন্য আমি দিয়ে দিছি, কিন্তু এটা তোমরা ইলাবোরেট করে লিখতে হবে, ইলাবোরেট ফর্মে। এই অঙ্কটাতে যদি 5 মার্কস থাকে, এইটুকুতে তোমাকে তো 5 মার্কস দিবে না, বা 10 মার্কসও অনেক সময় দেয়া থাকে, তাহলে এইটুকু করে তুমি 10 মার্কস পাবা, 8 মার্কস পাবা? পাবা না তো। মাল্টিপল চয়েস কোশ্চেনের ক্ষেত্রে এইভাবে তুমি ইউজ করে সেটা আনসার করে দিতে পারো, কিন্তু ওই ক্ষেত্রে তোমার ডিরেক্ট ওটা ইলাবোরেট করে লিখতে হবে। এরপরে আর কোনো সমস্যা? আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা বলো। স্যার ফসফরাস পেন্টঅক্সাইড আর ফসফরাসের যে স্যার পরিমাণটা দেওয়া আছে পার্সেন্টেজ, এটা কি স্যার টিএসপি এর জন্য? হ্যাঁ, টিএসপি এর জন্য। আচ্ছা স্যার, তাহলে যে যে আমরা যদি ম্যাথটা করি 2.27 বা 2.9 যে আসবে, ওইখানে যদি স্যার এটা ঐকিক নিয়মে করি, তাহলে স্যার এমন হয় 21.12 গ্রাম পার কেজি ফসফরাস আছে, 48 গ্রাম পার কেজি ফসফরাস পেন্টঅক্সাইডে, তাহলে 1 গ্রাম পার কেজি আছে। ওই ক্ষেত্রে স্যার মানে এনে হইতেছে 48 কে বা ফসফরাস পেন্টঅক্সাইডের পরিমাণকে যদি আমি ফসফরাস দিয়ে ভাগ করি, তাহলে জিনিসটা হইতেছে স্যার 2.29 বা 2.27 যেটা আসতেছে। তাহলে স্যার এটা কি তাহলে তুমি যেটা বলছো সেটা তুমি দুই ধাপে যাচ্ছ। তুমি আগে পি থেকে PTO5 এ যাচ্ছ, PTO5 থেকে ফসফরাসে টিএসপি তে যাচ্ছ, তাই তো? স্যার এখানে যে আপনি সরাসরি একটা দিলেন না সূত্র স্যার, এই যে পটাশিয়ামের ক্ষেত্রে 1.2 এবং ফসফরাসের ক্ষেত্রে 2.29, এই জিনিসটা যে তো স্যার আসতেছে ফসফরাসেরটা স্যার, ফসফরাস পেন্টঅক্সাইডের ক্ষেত্রে স্যার 48 ভাগ 21.12 কে ভাগ করলে, কিন্তু আমরা তো স্যার তাহলে এই এই হিসাবে করলে তাহলে জিনিসটা হইতেছে স্যার 48 গ্রাম ফসফরাস পেন্টঅক্সাইডের মধ্যে ফসফরাস আছে 21.12, তাহলে স্যার টিএসপি হইতেছে না। হ্যাঁ হ্যাঁ, এটা একটু সমস্যা টিএসপি স্যার। হচ্ছে না। PTO5 টাকে তখন আবার টিএসপি তে নিতে হবে। তখন স্যার তাহলে P25 থেকে আবার টিএসপি চাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, PTO5 থেকে আবার টিএসপি তে যেতে হবে। আচ্ছা শোনো, তোমরা এই যে 4 নাম্বার এই জিনিসটা বাদ দাও, এই লাইনটা কেটে দাও, এই লাইনটার সবগুলো ম্যাথে এরকম। হ্যাঁ, তুমি হচ্ছে 32.4 কেজি এত পি দরকার, এত এত কেজি পি দরকার, তাই না? তাহলে আমি যদি, যাদের সমস্যা হচ্ছে তারা আমার কথা অনুযায়ী লিখো। সেটা হচ্ছে যে এখানে চেয়েছে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ইউরিয়া টিএসপি এন্ড এমপি ফর দ্যাট এরিয়া, আর এখানে ডোজটা দেওয়া আছে এনপিকে। তাহলে আমরা যদি পি হিসেব করি, তাহলে আমাদের এরিয়া হিসেবে পি দরকার হচ্ছে 32.4 কেজি পি, কিন্তু আমাদের রেজাল্টটা শো করতে হবে টিএসপি তে। তাহলে আমরা জানি 21.12 পি কন্টেইনড ইন 100 কেজি টিএসপি, দেয়ারফর 1 কেজিতে কতটুকু টিএসপি থাকে, এবং 32.4 থাকে পি কত কেজি টিএসপি তে থাকে। তাহলে তোমার এই যে মাঝখানের কনভার্সন গুলোতে যাওয়ার দরকার জি নেই। স্যার ওইভাবে করছি, কিন্তু স্যার এইভাবে মানটা আসছে 153.41 কেজি, কিন্তু এখানে 154.58। ওটা সামান্য সমস্যা, ওই যে সামান্য 2.29 এর কারণে। Problem সমস্যা হবে। হতে পারে, দশমিকের পরের ইয়ার জন্য হতে পারে, এটা ব্যাপার না। 154 আর ওখানে 154। হ্যাঁ ঠিক আছে, আর কারো বুঝতে সমস্যা আছে এখানে? সিমিলারলি তুমি এত কেজি কে থাকে হচ্ছে কি কনভার্সন ফ্যাক্টরটা কি ছিল আমাদের, দেখো যে এখানে মিউরেট অফ পটাশ 49.8% হচ্ছে কে থাকে এমওপি তে। তাহলে তুমি 4 নম্বরে এখানে চলে আসো যে 49.4 কেজি কে কন্টেইন ইন 100 কেজি এমওপি, 1 কেজি কে কতটুকুতে থাকে, এবং 16.2 কেজি কে কতটুকু এমওপি তে থাকে। তারপরে তোমার তাহলে মাঝখানের এই লাইনটার দরকার নাই, তোমার ডিরেক্ট তুমি পেয়ে যাবা। বোঝা গেল? জি স্যার। জাস্ট সিম্পল ঐকিক নিয়মে, যেখানে যেখানে ঐকিক নিয়ম আছে তোমরা সেটা প্রয়োগ করে সেভাবে করবা। শর্টকাটে নেই, শর্টকাট করতে গেলেই ম্যাথ ভুল হবে।
জি স্যার, এইভাবে সলিউশনটা এইভাবে করতে গেলে অনেক হার্ড হচ্ছে, ওই জন্য হ্যাঁ, সরাসরি এভাবে করার কোনো বের দরকার নেই। করছি, সরাসরি কে থেকে বের করছি। হ্যাঁ, স্যার আরেকটা প্রবলেম ছিল, কোথায় বলো? the raising of rice crop in individual plots। স্যার এখানে ফার্টিলাইজারের স্যার পরিমাণটা কিভাবে বের করবো? ফার্টিলাইজারের পরিমাণটা তোমাকে তার জন্য ক্রপের ডোজ জানতে হবে, যে ওই ক্রপটাতে কত হেক্টরে কতটুকু ফার্টিলাইজার দিতে হয়। সেখান থেকে তোমার এরিয়া আমরা জানি 1 হেক্টর ইকুয়াল 10,000 স্কোয়ার মিটার, আর তুমি প্লট করেছো 10 স্কোয়ার মিটারে, তাহলে সেটাকে কনভার্ট করে 10 স্কোয়ার মিটারের জন্য যে ডোজটা তুমি সেটা লিখবা। তোমরা কি কেউ ব্রির ওয়েবসাইটে গিয়েছিলে, গিয়ে কালেক্ট করছো ফার্টিলাইজার ডোজটা কত 29 এর জন্য? না থাকে ব্রির ওয়েবসাইটে গিয়ে প্রতিটা ধানের সম্পর্কে পরিচিতি আছে, আমি বলছি কিন্তু গত ক্লাসে, এটা তোমাদের অ্যাসাইনমেন্ট, তোমরা কালেক্ট করবা যে ব্রিধান 29 এর ফার্টিলাইজার ডোজ কত। সেই ডোজটা তুমি পেলেই সেটাকে তুমি 10 স্কোয়ার মিটারের জন্য নিয়ে আসবা কনভার্ট করে। সরাসরি অ্যামাউন্টটা লিখে দেবো না ক্যালকুলেশনটা করে দেখাতে হবে? সরাসরি অ্যামাউন্টটা লিখে দিবা। আচ্ছা, তাহলে এখন আমরা আমাদের নেক্সট এক্সপেরিমেন্টে যেতে পারি। থার্ড এক্সপেরিমেন্ট, ডিটারমিনেশন অফ এফিসিয়েন্সি অফ মেজর টিলেজ ইমপ্লিমেন্টস। Determination of efficiency of major tillage implements. And if we memorize the second experiment, that was identification of farm implements. During the discussion of identification farm implements, we have classified the farm implements into 4 major categories. Can you remember? আমরা ফার্ম ইমপ্লিমেন্টস গুলোকে কিন্তু কয়েক ভাগে ভাগ করেছিলাম ফার্ম ইমপ্লিমেন্টস এর যখন আলোচনা করছিলাম আমরা, কি যে ইমপ্লিমেন্টস ইউজড ফর টিলেজ, তারপরে কি ছিল ইমপ্লিমেন্টস ইউজড ফর অ্যাপ্লাইং ইনসেক্টিসাইডস, এরকম ছিল না, মনে আছে? রেসপন্ড করো। মনে নাই স্যার। আচ্ছা, মনে যদি না থাকে তাহলে তোমরা ওই এক্সপেরিমেন্টটা একবার যদি হাতের কাছে শীট থাকে বের করে এখন দেখতে পারো, অথবা পরে দেখে নিবা। তো ওখানে যে আমরা টিলেজ ইমপ্লিমেন্টস গুলো সম্পর্কে আলোচনা করেছিলাম, যে টিলেজ ইমপ্লিমেন্টস কোনগুলো, যেমন হচ্ছে কান্ট্রি প্লাউ, মোল্ডবোর্ড প্লাউ, তারপরে কি ছিল আর সিড্রিলস হচ্ছে ফর অ্যাপ্লাইং, কি বলবো যে কিংবা সিড্রিলটা অনেক ক্ষেত্রে ফেলতে পারো টিলেজের মধ্যে। তো তারপরে জাপানিজ রাইস উইডার, এই ধরনের জিনিসগুলো, এই যে ইমপ্লিমেন্টস গুলো, এগুলোর আমরা এফিসিয়েন্সি বের করব, কিভাবে এফিসিয়েন্সি বের করা যায়। সো লেটস টক অ্যাবাউট আওয়ার study determination of efficiency of major tillage implements. দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। আচ্ছা, এটা খুবই সিম্পল একটা স্টাডি, ডিটারমিনেশন অফ এফিসিয়েন্সি অফ মেজর টিলেজ ইমপ্লিমেন্টস। এখানে ইমপ্লিমেন্টস যাই দেওয়া থাকুক, মনে রাখতে হবে এফিসিয়েন্সি ব্যাপারটা যদি তুমি বোঝো, যদি ডেফিনিশনটা ঠিক মতো বোঝো, তাহলে যে কোনো টিলেজের ক্ষেত্রেই সেটা দেওয়া থাকুক সেম নিয়মে তোমাকে করে দেখাতে হবে।
জাস্ট এটাও একটা ঐকিক নিয়ম, সিম্পল একটা ঐকিক নিয়ম। সো ফার্স্ট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ এফিসিয়েন্সি। দেখো, the amount or extent of work accomplished by a TLS implement within one working day is termed as efficiency of that TLS implement. It is expressed by the amount of work done by a TLS implement in working day, one working day. আমরা এক ওয়ার্কিং ডে বলতে কি বোঝাই বলো তো? 8 ঘন্টা। এক ওয়ার্কিং ডে হচ্ছে 8 ঘন্টা। তাহলে এখানে ইউনিট টাইমটা হবে 8 ঘন্টায়। এটা এই জিনিসটা একটা ফার্স্ট ওয়ান, এটা হচ্ছে খেয়াল রাখতে হবে। অর্থাৎ একটা ইমপ্লিমেন্ট এক ওয়ার্কিং ডেতে অথবা 8 ঘন্টায় অথবা 480 মিনিটে যে পরিমাণ কাজ করে সেটাই হচ্ছে তার এফিসিয়েন্সি। যেমন দেখো, একটা প্রবলেম সেকেন্ড দেওয়া আছে, 2 moldboard plow need 3 hours for plowing a field of 250 meter length and 50 meter wide. Calculate the plowing efficiency of the moldboard plow. অর্থাৎ যদি অঙ্কে দেওয়া থাকে যে একটা মোল্ডবোর্ড প্লাউ 3 ঘন্টায় 250 মিটার দৈর্ঘ্যের এবং 50 মিটার প্রস্থের একটা জমি চাষ করতে পারে, কয়টা মোল্ডবোর্ড প্লাউ? 2টা মোল্ডবোর্ড প্লাউ। তাহলে প্লাউইং এফিসিয়েন্সি বের করো মোল্ডবোর্ড প্লাউয়ের। কিভাবে বের করবা বলো তো? কারো আইডিয়া থাকলে একটু বলো। Anybody? And nine আছো? ক্লিনটন? আচ্ছা, দেখো সেটা হচ্ছে যে এফিসিয়েন্সিটা যদি তুমি বুঝতে পারো তাহলে কিন্তু এটা খুব বেশি কঠিন হওয়ার কথা না। তোমাকে এখন যেটা করতে হবে, তোমাকে সেম এককে সবগুলোকে নিয়ে আসতে হবে। প্রথমত বলা আছে 2টা মোল্ডবোর্ড প্লাউ 3 ঘন্টায় কতটুকু, এতটুকু জমি চাষ করতে পারে। তাহলে আমাকে এখানে যে প্লাউইং এফিসিয়েন্সি বের করতে বলা হয়েছে, আসলে কি চেয়েছে এটা আমাকে আগে বুঝতে হবে। এখানে চেয়েছে প্লাউইং এফিসিয়েন্সি বলতে অবশ্যই একটা প্লাউয়ের কথা বলা হচ্ছে। এখানে কিন্তু আমার 2টা প্লাউ এই সময়ে করতে পারে, কিন্তু আমাকে এফিসিয়েন্সি যখন তুমি বের করবে অবশ্যই একটা প্লাউয়ের এফিসিয়েন্সি, একক এফিসিয়েন্সি বের করার সময় সবসময় একক জিনিস চিন্তা করতে হবে। সুতরাং একটা মোল্ডবোর্ড প্লাউয়ের আমার এফিসিয়েন্সি বের করতে হবে। তারপর আর কি বের করতে হবে? এফিসিয়েন্সির একক কি? এখানে বলাই আছে যে তাহলে একটা মোল্ডবোর্ড প্লাউ 8 আওয়ারে অথবা একটা ওয়ার্কিং ডেতে যতটুকু জমিতে চাষ করতে পারে। তাহলে আমাকে যেহেতু এরিয়ার বিষয়টা আছে, তাহলে আমার হেক্টর এই স্কয়ার মিটার দুইটাকে গুণ করে আমার এরিয়া বের করতে হবে স্কয়ার মিটারে, সেই স্কয়ার মিটারটাকে নিতে হবে হেক্টরে। কারণ আমার প্লাউইং এফিসিয়েন্সি অবশ্যই প্লাউইং এফিসিয়েন্সির এককটা হবে হেক্টর পার ডে অথবা পার ওয়ার্কিং ডে, হেক্টর অথবা একর পার ওয়ার্কিং ডে অথবা 8 আওয়ার। অর্থাৎ আমি যাই বলি না কেন, প্লাউইং এফিসিয়েন্সির কথা আসলে আমাকে ঘুরিয়ে পেঁচিয়ে উত্তরটা ওই দিকেই নিয়ে যেতে হবে যে ওই টিলেজ ইমপ্লিমেন্টসটা 8 আওয়ারে কতটুকু কত হেক্টর অথবা কত একর জমি চাষ করতে পারে, সেটাই হবে তার প্লাউইং এফিসিয়েন্সি। তাহলে আসলে দেখি কিভাবে সলিউশনটা আমরা করব। তাহলে এখন এখানে কি কি ইনফরমেশন আমার দেওয়া আছে নাম্বার অফ প্লাউ, কয় মোল্ডবোর্ড প্লাউ আছে? 2টা। তারপরে তার লেগেছে কত সময়? 3 আওয়ার্স ইকুয়াল টু 180 মিনিট। এবার আসো, এরিয়া দেওয়া আছে, লেন্থ দেওয়া আছে 250 এবং ব্রেথ দেওয়া আছে 50। তাহলে এরিয়া আমার কত হচ্ছে? 250 ইন্টু 50। তাহলে কতটুকু হচ্ছে আমার? 12,500 স্কয়ার মিটার। এখন আমরা কি জানি? আমরা জানি যে একটা ওয়ার্কিং ডে ইকুয়াল 8 আওয়ার্স ইকুয়াল 8 ইন্টু 60 ইকুইভ্যালেন্ট টু 480 মিনিটস, 480 মিনিট দাঁড়ায় আমাদের। তাহলে এখন কি করতে হবে? আমাদের ইনফরমেশন দেওয়া আছে 2টা মোল্ডবোর্ড প্লাউ required 180 minutes to cultivate and ভেটেড হবে না, এটা টু কাল্টিভেট হবে।
এখানে একটু গ্রামেটিক্যাল মিস্টেক আছে, ঠিক করে নিও। টু কাল্টিভেট অ্যান এরিয়া অফ 12,500 স্কোয়ার মিটার। তাহলে আমাকে যেহেতু এফিসিয়েন্সি বের করতে বলছে, তাহলে আমাকে অবশ্যই বের করতে হবে যে একটা মোলবোট প্লাউ একটা ওয়ার্কিং ডে মানে 480 মিনিটে কতটুকু জমি চাষ করতে পারে। তাহলে খুবই ইজি, একটা মোলবোট প্লাউ 1 মিনিটে কতটুকু চাষ করবে এবং একটা মোলবোট প্লাউ 480 মিনিটে কতটুকু এরিয়া চাষ করবে। যতটুকু স্কোয়ার মিটার আমরা পেলাম সেটাকে আমরা হেক্টরে নিব, হেক্টর অথবা একরে এখানে দেওয়া আছে। তাহলে আমার রেজাল্টটা আসবে এভাবে, দেয়ারফর দ্য এফিসিয়েন্সি অফ মোলবোট প্লাউ ইকুয়াল এত হেক্টর পার ডে অর এত একর পার ডে। তাহলে তোমরা একটু এই ক্যালকুলেশনটা করে ফেলো তো, আমি সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি, দেখো। এটা একটু ক্যালকুলেট করে আমাকে বলো এফিসিয়েন্সি কত পাওয়া গেল। স্যার 1.67 আছে। কিভাবে লিখবা বলো তো? স্যার এরকম লিখতে হবে, দ্য এফিসিয়েন্সি অফ মোলবোট প্লাউ ইজ 1.667 হেক্টর পার ওয়ার্কিং ডে। গুড, এভাবে লিখতে হবে, পার ওয়ার্কিং ডে আর পার 8 আওয়ার্স। ওয়ার্কিং ডে লেখাটাই বেটার। অন্যেরা কি বুঝতে পেরেছো? জি স্যার। কে বোঝো না এমন একজন বলো আমাকে, বুঝাই দিচ্ছি, খুব ইজি জিনিস কিন্তু। স্যার আমি মাত্র জয়েন দিলাম তো, আমার নেট প্রবলেম ছিল, আরেকবার একটু বললে ভালো হয়। আর কেউ আছো এমন? জি স্যার, আমিও এইমাত্র জয়েন দিলাম। আচ্ছা, এইমাত্র যারা জয়েন দিছো তারা এই জিনিসটা দেখো, তোমার কোনো পার্টিসিপেন্টস এর সাথে ফ্রেন্ডের সাথে পরে আলোচনা করে নিবা। হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে, স্যার ওইটাকে কি মিনিট নেওয়ার কোনো দরকার আছে? হ্যাঁ বলো, কি বললা শুনি নাই, আবার বলো। আওয়ারটাকে কি মিনিটে নেওয়ার কোনো দরকার আছে? আওয়ারে থাকলেও তো হয়। হ্যাঁ, আওয়ারে থাকলেও হবে, আওয়ারে স্যার থাকলেও হবে। আওয়ারটাকে কি মিনিটে নিতে হবে? আওয়ারে থাকলেও তো আনসার কি আসছে। হুম হুম, এটা আমি আসলে ওভারঅল জিনিসগুলোকে ফলো করে দেখিয়ে দিচ্ছি। এখন দেখো, যদি তোমার দেখো, আচ্ছা এখানে আমি দেই নাই, দেখা গেল যে ওরা এখানে এখানে যেমন আমার 3 আওয়ার্স দেয়া আছে, এখানে দিল 115 মিনিট।
তখন তোমাকে কিন্তু মিনিটস এর নিতে হচ্ছে। যদি এখানে এই প্রবলেম 1-এ দুইটা মোলবোট প্লাউয়ের যদি 115 মিনিট অথবা 110 মিনিট দেয়া থাকে সময়, তাহলে কিন্তু তোমাকে মিনিটস এ নিতে হবে, তখন মিনিটস এ নিতে হবে। এই জন্য সার্বিক বিষয়গুলো হাইলাইটস করে আমি মিনিটে, যাতে যখন দরকার, অর্থাৎ মোট কথা হচ্ছে তোমার সেম এককে নিয়ে অঙ্কটা করতে হবে। এই ক্ষেত্রে যেহেতু দুইটাই আওয়ার, আমরা 8 আওয়ার্সে বের করতে চাচ্ছি, আর এখানে 3 আওয়ার্সে দেওয়া থাকে আছে, সুতরাং এক্ষেত্রে মিনিটে না নিলেও চলবে। তবে আচ্ছা স্যার। করবা যে কোনো অঙ্ক করার সময় ভেঙে ভেঙে ততটা ভালো, ভুল হওয়ার সম্ভাবনা কম, এই জন্য আর কি। যারা পড়েন জয়েন করলা, অনেকটা আলোচনা হয়ে গেছে আমাদের, সুতরাং পুরোটা আমি ব্যাক করতে পারবো না আলোচনা। সেটা হচ্ছে এফিসিয়েন্সি, এখানে মেজর টিলেস ইমপ্লিমেন্টস গুলোর এফিসিয়েন্সি নিয়ে আমরা কথা বলছি। সো ফার্স্ট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি বলতে বোঝানো হয় যে 8 আওয়ার্সে অথবা একটা ওয়ার্কিং ডে মানে 8 আওয়ার, তাহলে 8 আওয়ারে একটা টিলেস ইমপ্লিমেন্ট যতটুকু কাজ করতে পারে, অর্থাৎ যতটুকু জমিতে সে কাজ করতে পারে, সেটাই তার এফিসিয়েন্সি। এখন অঙ্কে যদি দেওয়া থাকে, এরকম অঙ্ক দেওয়া থাকে অনেক সময়, যে একটা দুইটা ধরো বলা আছে যে দুইটা মোলবোট প্লাউ 3 ঘন্টায় এতটুকু জমি চাষ করে, তাহলে মোলবোট প্লাউয়ের এফিসিয়েন্সি কত? তখন আমাদেরকে অঙ্কটা এভাবে করতে হবে যে দুইটা মোলবোট প্লাউ, ডেফিনেটলি এফিসিয়েন্সি বের করতে গেলে আমার একটার বের করতে হবে। এফিসিয়েন্সি কথাটার অর্থ হচ্ছে একক, একক সময়ে একটা যন্ত্র যতটুকু কাজ করতে পারে সেটাই তার এফিসিয়েন্সি। সুতরাং আমার এখানে দুইটা মোলবোট প্লাউ দেওয়া আছে এবং আমার দেওয়া আছে সময় হচ্ছে 3 আওয়ার্স, এটা মিনিট আপাতত না করলেও চলবে, এবং আমাদের এরিয়াটা বের করে নিতে হবে এত স্কয়ার মিটার। এবার আমরা করি যে দুইটা মোলবোট প্লাউয়ের 180 মিনিট বা 3 আওয়ার সময় লাগে এতটুকু জমি চাষ করতে। একটা মোলবোট প্লাউয়ের 1 মিনিটে কতটুকু বা 1 আওয়ারে কতটুকু করতে পারবে, এবং একটা মোলবোট প্লাউ 8 আওয়ারে অথবা 480 মিনিটে। কারণ আমরা এফিসিয়েন্সি যখনই বলবো তখনই আমাদেরকে একটা টিলেজ ইমপ্লিমেন্ট একটা ওয়ার্কিং ডেতে, দ্যাট মিনস 480 মিনিটে কতটুকু জমি চাষ করতে পারলো। তাহলে জমি চাষ করতে পারে আসলে 16,666.67 স্কয়ার মিটার। সেটাকে আমরা আবার 10,000 দিয়ে ভাগ করে হেক্টরে নিচ্ছি, কারণ হচ্ছে আমাকে কোনো ইমপ্লিমেন্টস এর এফিসিয়েন্সি দেখাতে গেলে আইদার হেক্টরে অথবা একরে দেখাতে হবে। সুতরাং আমরা যদি সেটাকে 10,000 দিয়ে ভাগ করি তো আমরা হেক্টর পাচ্ছি। তুমি যদি একরে বের করতে চাও তাও পসিবল, কারণ আমরা জানি 1 হেক্টর ইকুয়াল 2.47 একর। সেটা থেকে আমরা আবার 2.47 দিয়ে যদি হেক্টরটাকে 1.66 টাকে গুণ করি তাহলে কিন্তু আমরা একর পাবো। সুতরাং দ্যাট উইল বি আওয়ার আনসার। যারা পরে জয়েন করলা কিছুটা বোঝা গেল? জি স্যার। এভাবে দেখো পরের অঙ্কটা একটু করো তো, এই যে 2 এবং 3 নাম্বার। করে আমাকে জানাও যার হয়। আচ্ছা, এখানে একটা কথা বলি, অঙ্কটা কি বুঝতে পেরেছো? এখানে কিন্তু একটা জিনিস বোঝার আছে। হি হ্যাজ 2 বুলকস উইথ প্লাউইং এফিসিয়েন্সি অফ 1.3 একর পার ডে। এই কথাটা বুঝেছো কি? বুলকস মানে কি? বুলকস মানে কিন্তু কি বলতো? কেউ বলতে পারবা? অর্থাৎ আমরা যদি কান্ট্রি প্লাউ দিয়ে চাষ করি তাহলে কি দরকার হবে? কান্ট্রি প্লাউটা কিসের সাথে বাঁধতে হবে? বলত মানে সার, হ্যাঁ, গরু হ্যাঁ, সার।
সাত। তাহলে এখানে বলো তো কয়টা আমার আসলে এফিসিয়েন্সি কার বের দুইটা করতে হবে? বুলকের বের করতে হবে নাকি কান্ট্রি প্লাউয়ের বের করতে হবে বা প্লাউটা? কান্ট্রি প্লাওয়ের বের করতে হবে। কান্ট্রি প্লাউয়ের বের করতে হবে। তাহলে কিন্তু এখানে যেটা বোঝার আছে, এখানে দুইটা বুলক দেওয়া থাকলেও দুইটা বুলক মিলে কান্ট্রি কয়টা প্লাও তো একটাই হবে। কান্ট্রি প্লাউ কিন্তু একটা, এখানে কিন্তু জি দুটো স্যার, করলে একটা। হবে না। বুঝতে পেরেছো? জি স্যার। যদি এখানে চারটা বুলক দেওয়া থাকতো জি। তাহলে যে হচ্ছে দুইটার, হ্যাঁ, জি স্যার। তাহলে তার দুইটা বুলক আছে মানে তার মানে তার একটা কান্ট্রি প্লাউ আছে। এই জিনিসটা বুঝে করবা। স্যার 2.85 ডে। 2.5। কোনটা? 2 নাম্বারটা? জি স্যার। কিভাবে করছো বলো দেখি। স্যার প্রথমে হচ্ছে যে আমার যতটুকু হেক্টর জমি আছে সেটাকে একরে রূপান্তর করছি। হ্যাঁ, যেহেতু আমার কিভাবে করছো? প্রথমে আমি ওই ফার্মারের যতটুকু জমি আছে 1.5 হেক্টর হ্যাঁ, 1.5 হেক্টরকে তুমি এ করে নিছো। একরে নিছি। জি স্যার। কিভাবে এ করে নিছো? 1.5 কে 2.47 দ্বারা গুণ করছি, গুণ করছো, মাল্টিপ্লাই। তাহলে তোমার টোটাল এরিয়াটা পাওয়া গেছে, তাই না? এরপরে কি করতে বলো। এরপরে যেটা করছি যে হচ্ছে তাহলে আমার যেহেতু এফিসিয়েন্সি দেওয়া আছে যে আমার একদিনে আমি চাষ করতে পারি হচ্ছে 1.3 একর। 1.3 একর চাষ করতে পারি আমি একদিনে। একদিনে, হ্যাঁ। তাহলে 1 একর চাষ করতে পারি 1/1.3, তাহলে 3.705 আমার যত হয়েছিল আর কি, এত একর চাষ করতে পারি সেভাবে করছি আর কি স্যার। অর্থাৎ একটা
কান্ট্রি প্লাউ, অর্থাৎ দুই মিলে তো একটা কান্ট্রি প্লাউ, তাই না? জি একটা স্যার। এফিসিয়েন্সি 1.3 একর পার ডে মানে হচ্ছে একটা কান্ট্রি প্লাউ 8 আওয়ারে জি কতটুকু? স্যার। 8 আওয়ারে মানে আমার আওয়ারটাকে যদিও বের করতে হবে আবার তো কতটা হিসাব টাইম করতে লাগবে, হবে না? তাহলে একটা কান্ট্রি প্লাউ 1 একর জমি, সরি 1.3 একর জমি চাষ করে কতটুকু, কত ঘন্টায়? 8 ঘন্টায়, 8 ঘন্টায়। 8 ঘন্টায়। তাহলে একটা কান্ট্রি প্লাউ 1 একর জমি চাষ করে কত ঘন্টায়, এবং একটা কান্ট্রি প্লাউ এই যে 2.47 একর এই এই পরিমাণ জমি চাষ করতে পারে কত ঘন্টায়? তাহলে কি আসে? স্যার 22.8 ঘন্টা আসে। 22.8, 22.8। আচ্ছা 8 একবার, ঘন্টা আসে। তাহলে একবার আমি একটু ক্যালকুলেট করে দেখি তাহলে। 22.8 আওয়ার আসে আর 2.85 ডে আসে। 2.85 ওয়ার্কিং ডে, অথবা হচ্ছে, জি স্যার। হ্যাঁ 22 দশমিক কত আসছে? 22.8 আওয়ার। আর হ্যাঁ যদি ডে হিসেবে করেন তাহলে 22.8 আওয়ার্স আসবে, ইকুইভ্যালেন্ট টু 3 পয়েন্ট, সরি 2. 2.85 ওয়ার্কিং ডে। ডে। এইটা হবে আনসার। কে বুঝতে পারো না এবার বলো। কারো কনফিউশন থাকলে বলো। আর বাকিরা 3 নাম্বারটা করতে থাকো। যার কনফিউশন আছে আমাকে বলো, জিজ্ঞেস করো, আমি বুঝিয়ে দিচ্ছি না বুঝতে পারলে। আচ্ছা তাহলে সবাই বুঝতে পেরেছো, এবার 3 নাম্বারটা করো তাহলে।
হ্যালো স্যার, হ্যালো বলো। স্যার, হুম। এইটার ক্যালকুলেশন কি আপনার করা হয়েছে, করেছেন নাকি এটা? না, আমার আগে করা নাই, বলো। ও, এইটা তো অনেক বেশি আইছে, 19.76 আইছে। অন্যদের কি তাই আসে? না স্যার। এত আসার কথা না আমার মনে হয়। স্যার এটা একটু করে দেন, একটু সমস্যা হচ্ছে। আচ্ছা দেখো, এই অঙ্কটা আসলে আমি নিজে বানাই দিছি, আমি নিজে এখন যেটা করলাম তাতে কম আসবে হয়তোবা, তারপর যেটা আছে এটা তোমরা করে নিও। 6.58 আসছে। হ্যাঁ বলো। 6.58। না, এত আসবে না। স্যার 2 পয়েন্ট সামথিং আসতেছে। আচ্ছা দেখো, এটা হচ্ছে অঙ্কটা আমরা আগে বুঝি। সেটা হচ্ছে এখানে সিড ড্রিলটার এফিসিয়েন্সি দেওয়া আছে কত, 0.5 একর পার 8 আওয়ার্স, অর্থাৎ তার এফিসিয়েন্সি হচ্ছে 0.5 একর পার ওয়ার্কিং ডে। এখন আমার বলা আছে কি তার ফার্মারের জমি হচ্ছে 0.5 হেক্টর এবং সে সেটাকে 3 ঘন্টায় চাষ করতে চায়। 3 ঘন্টায় 0.5 হেক্টর জমি সে চাষ করতে চায়, তাহলে তার কতগুলো সিড ড্রিল লাগবে? অঙ্কটা হচ্ছে এই জায়গায়। এখন দেখো তোমরা কিভাবে করবা। প্রথমে আমরা এরিয়াটাকে যদি বের করে নেই, যেহেতু এফিসিয়েন্সিটা একরে দেওয়া আছে, সুতরাং আমরা হেক্টরটাকেও একরে নিয়ে যাই। তাহলে একরে নিয়ে গেলে আমার কত কি করতে হবে? 0.5 ইন্টু 2.47 কত আসবে বলো? 1.235। 1.235 একর জমি, তাই না? আচ্ছা, এবার তুমি অঙ্কটা সাজাবা কিভাবে দেখো। তাহলে তোমাকে বলতে হবে আমাদের দরকার কি, কয়টা সিড ড্রিল দরকার। তাহলে আমরা সবসময় ডানে রাখবো কয়টা সিড ড্রিলকে। তাহলে আমাদের দেওয়া আছে কি 0.5 একর ল্যান্ড sown 0.5 acre land sown in 8 hours by one seed drill. বুঝতে পারছো? আমি আবার বলি, 0.5 acre land sown in 8 hours by one seed drill. Therefore, 1 acre of land sown in 1 hours by কি হবে? 1 divided by 8 divided by 1 into 0.5. 8 divided by 0.5. বুঝি নাই, আবার বলো। 1 into 8 divided by 0.5. তারপরে কি হবে? 0.235 acre of land sown in 3 hours. 3 hours কি হবে? 3 hours কিভাবে? 8 into 1.235 divided by 0.5 into 3. সবাই বুঝছো? কত আসে? 0.092625. দেরি করবি না? মাইক্রোফোনটা মিউট করো, কথা বলছো কে যেন। তাহলে নিয়মটা আসলে এভাবেই হবে, ঐকিক নিয়মটা 0.5 8 hours by 1 seed drill. Therefore 1 acre of land sown in 1 hours by এত and 1.35 acre of land sown in 3 hours by, এই ক্যালকুলেশনটা করে যা আসবে সেটা হচ্ছে
ততগুলো আমার সিড ড্রিল দরকার হবে। কতগুলো আসছে বলো এবার? 6.58 সেটাই তো আসলো দেখো জি স্যার 6.58 6.58 আসতেছে। 58 আর আরেকজনের আসছে 0.926। ওইটা হয়নি 6.58 হবে হয়তো বা। আচ্ছা দেখো, আমার মনে হয় ওর সমস্যাটা এই জায়গায় হয়েছে দ্বিতীয় লাইনটাতে। 1 acre of land sown in 1 hours, এটা কি ভাগ হবে 1 ডিভাইডেড বাই হবে নাকি গুণ হবে এইটা? স্যার এইটা স্যার আমরা যদি 2 লাইন বেশি বাড়তি করি তাহলে স্যার আমাদের কনফিউশন দূর হতে পারে। হ্যাঁ হ্যাঁ, সেটা বাড়াও। ওইটা 0.5 একর ল্যান্ড সোন ইন 8 আওয়ার্স বাই 1 সিড্রিল, ওর পরে যদি আমরা একটা লিখি 1 একর সোন বা ইন 8 আওয়ার্স বাই 1 সিড্রিল, আমরা এক একটা করে যদি নিয়ে আসি তাহলে স্যার হ্যাঁ মানে তাহলে আমাদের কনফিউশনটা দূর হবে। হ্যাঁ তাহলে ওভাবেই করো। তাহলে 0.5 এর জায়গায় 1 একর যদি ল্যান্ড তুমি দাও তাহলে কি হবে? 1 ডিভাইডেড বাই 0.5। হ্যাঁ 1 ডিভাইডেড বাই 0.5। 0.5 তারপর আমরা আবার নেক্সট লাইনে নেক্সট লাইনে ওই যদি 8 কে আমরা হ্যাঁ 8 কে যদি 1 এ নিয়ে আসি তাহলে আছে 8 বাই 0.5। কেন এটা ভাগ হবে না গুণ হবে বলো? ভাগ হবে কেন? স্যার গুণ হবে। কেন হবে? গুণ কেন হবে? গুণ হবে স্যার, সময় কমবে স্যার। কম সময় যদি করতে চাই তাহলে স্যার আমার সিড ড্রিল বেশি লাগবে। হ্যাঁ অর্থাৎ 1 একর জমি আমি 8 ঘন্টায় যতগুলো সিড ড্রিল আমার লাগবে, তাহলে 1 ঘন্টায় যদি আমি করতে চাই হ্যাঁ বেশি তাহলে তাহলে স্যার আমার বেশি লাগবে। সিড ড্রিল বেশি লাগবে স্যার তখন। বেশি বেশি লাগবে, যার ফলে আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। স্যার গুণ ভাগ করতে হবে স্যার, এটা পয়েন্ট আছে তো। 8 আওয়ার্স এর জায়গায় 1 আওয়ার্স করতে গেলে পয়েন্ট যদি থাকে তাহলে স্যার ভাগ করতে হয় বেশি করতে গেলে। এই যে আপনি 926 এবং যাদের 6 পয়েন্ট সামথিং আসছে এদের মধ্যে কনফিউশনটা এই জায়গায়। কেউ ভাগ করছে কেউ গুণ করছে, কোনটা হবে বলো? স্যার ভাগই তো হওয়ার কথা, যদি আমাদের বাড়াতে হয় তাহলে পয়েন্ট থাকলে তো ভাগ করতে হয়। কি বলো সবাই, বলো কি অবস্থা বলো? স্যার 0.5 ভাগ হবে আর 8 গুণন হবে স্যার। 0.5 তো অবশ্যই ভাগ হবে, সেটা নিয়ে কোনো কনফিউশন নাই। যে তাহলে গুণ স্যার গুণ হবে স্যার, যদি কম সময় করতে চাই তাহলে তো স্যার সিড ড্রিল বেশি হ্যাঁ লাগবে। হ্যাঁ হ্যাঁ, আমি ওই যে 0.926 যার আসছে তার কেন আসছে সেটা বোঝাচ্ছি। তাহলে 1 একরে যতটুকু ল্যান্ড শো করা মানে 1 ঘন্টা 8 ঘন্টা সিড ড্রিল আমার লাগবে, তাহলে যদি আমি 1 ঘন্টায় করতে চাই তাহলে আমাকে বেশি সিড ড্রিল লাগবে, সুতরাং এটা গুণ করতে হবে। অনেকে ভাগ করে দিছো যার ফলে হয়তোবা ওইটা আসছে। তাহলে উপরে হবে 8 আর নিচে হবে কি 0.5। এবার আসো, তাহলে আমার যদি 1.235 একর ল্যান্ড যদি আমার শো করতে হয় তাহলে কি করতে হবে? আমার গুণ করতে হবে। গুণ করতে হবে। তাহলে আমার দাঁড়াচ্ছে কি, উপরে হচ্ছে 1.235 ইনটু 8 ডিভাইডেড বাই ইনটু 8 ডিভাইডেড বাই হচ্ছে 0.5 ইনটু। ও হ্যাঁ, আমাকে আবার 3 ঘন্টায় করতে হবে। তাহলে ইয়ার কি দাঁড়াচ্ছে আলটিমেটলি 8 ইনটু 1.235 ইনটু 3 নাকি ইনটু স্যার ডিভাইডেড বাই ডিভাইড? হ্যাঁ এটা ডিভাইড হবে, ডিভাইডেড 8 বাই ইনটু 1.235 হ্যাঁ 3 ইনটু 0.5 ভাগ 3, তাহলে 6.587 এটা আসছে না? জি স্যার। জি স্যার। এটা কি সবার আসছে? সবাই যে জায়গায় যদি এক না হয়, এখানে ভুল হওয়ার একটাই অপশন, এই যে জায়গাটা নিয়ে আমি সময় নিলাম এই জায়গাটাতে কেউ ভাগ করছো কেউ গুণ করছো। এখন বিষয়টা হচ্ছে যে 1 ঘন্টায় 8 ঘন্টায় যতগুলো সিড ড্রিল দরকার হবে আমি যদি 1 ঘন্টায় করতে চাই তার চেয়ে আমার বেশি লাগবে, সুতরাং এই জায়গায় ভাগ করা যাবে না, এই জায়গায় গুণ করে দিতে হবে। আবার 8 ঘন্টায় আমি যতগুলো লাগে যদি আমরা 3 ঘন্টায় করতে চাই, মানে 1 ঘন্টায় যতগুলো আমি করছি 3 ঘন্টায় করতে চাইলে গুণ করে দিতে হবে।
এই হচ্ছে 6.587, এতগুলো সিড ড্রিল লাগবে। আসলো সবার? জি স্যার। এটা অবশ্যই রাউন্ড, মানে আমি যদি আগে ক্যালকুলেট করে দিতাম তাহলে আমি রাউন্ড ফিগারে নিয়ে আসার জন্য চেষ্টা করতাম। যাই হোক, যেটাই আনসার আসুক অঙ্কের সাথে, হ্যাঁ 6. এতগুলো আমার, সে যদি 3 ঘন্টায় চাষ করতে চায় এতটুকু জমি, তাহলে তার 6.58টা সিড ড্রিল লাগবে, অর্থাৎ 7টা লাগবে আর কি, এক কথায়। বুঝতে পারছো কি? এইভাবে যদি পরীক্ষা এইভাবে দেয়া থাকতে পারে যে এফিসিয়েন্সি বের করার জন্য আইদার টাইম চাবে, অথবা এফিসিয়েন্সি বের করতে যাবে, অথবা এরিয়া চাবে, যে কোনো একটা চেয়ে অঙ্কটা দিতে পারে। এভাবে যদি আসে, তোমার মনে রাখতে হবে এফিসিয়েন্সির ডেফিনেশনটা যদি তুমি মাথায় রাখো, তাহলেই দেখবা এই জিনিসটা বের করাটা অনেক ইজি হয়ে যাবে। বুঝতে পারছো? জি স্যার। কারো কনফিউশন আছে আর? যদি না থাকে তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি। আগামী ক্লাসে আমরা লাস্ট এক্সপেরিমেন্ট, এই যে প্রিপারেশন অফ কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট এন্ড ট্রাইকো কম্পোস্ট, এইটা করব। ঠিক আছে? এবার তাহলে আমি অ্যাটেন্ডেন্স গুলো একটু নিতে চাই, তোমরা আনমিউট করো। আমি রোল কল করব। ক্লিনটন আসো? ক্লিনটন অ্যাবসেন্ট। আচ্ছা, আবু বকর সিদ্দিক? জারিন তাসনিম, সাইমা? Yes, sir. জাকিয়া সুলতানা? Yes, sir. নাজিফা তাবাসসুম? Yes, sir. ফারজানা খাতুন? Yes, sir. তানজিলা? তানজিলা নাই? আচ্ছা, তারপরে সুমাইয়া খাতুন, রিঅ্যাডমিশন, তোমরা কি ক্লাস, আচ্ছা ওদের কি অবস্থা, ওদের রেজাল্ট কি? সুমাইয়া, তারপরে আসিয়া বিনতে সাজেদ, সিনথিয়া, এদের স্যার আমাদের গ্রুপের কারোরই হয়নি মেডিকেলে। ও, তাহলে কি তারা কন্টিনিউ করবে বা আছে এখন ক্লাসে আমার সাথে? স্যার তবে আমাদের সাথে স্বর্ণা কন্টিনিউ করতে, ওর হয়েছে মেডিকেলে। ও আচ্ছা, ও কন্টিনিউ করে ওর হয়ে গেল? জি স্যার। কোন মেডিকেল হচ্ছে? দিনাজপুর মেডিকেলে। আচ্ছা, ওর বাড়ি কোথায়? মুন্সিগঞ্জে। অনেক দূর হয়ে গেল। আচ্ছা, যাই হোক, সুমাইয়া কি আসছো সাথে? তারপর আচ্ছা নাই, আসিয়া বিনতে সাজেদ নাই, সিনথিয়া নাই, সোহেলি সাদিয়া? জি স্যার আছি। এই লুবনা তো সিনথিয়া? জি স্যার আছি। আচ্ছা ঠিক আছে। তারপরে সোহেলি আসো, সোহেলি সাদিয়া আসো, মার্জিয়া জান্নাত? Yes, sir. Yes, sir. ওবাইদুল্লাহ আসো? Yes, sir. ওবাইদুল্লাহ তো রিঅ্যাডমিশন নিছিলা নাকি? Yes, sir. এখন কি কন্টিনিউ করবা? Yes, sir. আচ্ছা, হাসিবুল ইসলাম? ওয়াহিদ আঞ্জুম রিস্তা? রিস্তা আসো? তাসফিয়া ইসলাম ত্রিনা? নাই। নাইম তো আসো? Yes, sir. আব্দুল হাসান? Yes, sir. আজমিরা সুলতানা আশা? আশা আসো? ওকে। মারিয়া হাসান? স্যার আছি। আচ্ছা, তারপরে সানজিদা ফিফা? ফিফা আসো? নাই। স্বর্ণা জাহান কেয়া? নাই। শেখ রিয়াতুদ্দিন? ইয়েস স্যার। আচ্ছা, মারুফ আহমেদ? ইয়েস স্যার। মাহমুদ আল নূর নাসিফ? জি স্যার। আর লাস্ট হচ্ছে মোহনা।
মোনা নাই? স্যার হ্যাঁ বলো। স্যার আমি ক্লিনটন স্যার আছি। স্যার আমি ত্রিনা, স্যার আসি, স্যার নেটওয়ার্কের জন্য শুনতে পারি নাই। আচ্ছা ক্লিনটন আসো, ঠিক আছে। জি স্যার আছি। আর ট্রিনা আইডি কত? স্যার 96। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকো। আর কালকে কি সকালে তোমাদের সময় আছে? সকালে তো স্যার এমনিতে ক্লাস থাকে, মাঝে মধ্যে ক্লাস হয় না। কালকে 10টা থেকে 12টার মধ্যে কোনো ক্লাস হবে না? স্যার এরকম কাল তো? সকালে সয়েল সায়েন্স প্র্যাকটিক্যালের রুটিন আছে তো। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আগামী ক্লাসটা পরশুদিন করি তাহলে। ওকে স্যার। পরশুদিনই শেষ হয়ে যাবে আশা করি। কম্পোস্ট, এই টাইমে স্যার, ভার্মি কম্পোস্ট আর ট্রাইকো কম্পোস্ট। হ্যাঁ এই টাইমেই। হ্যাঁ এই টাইমে। পরশুদিন আমি লিংক দিয়ে দিব গ্রুপে, তোমরা জয়েন করো। ওকে স্যার। ওকে স্যার। ওকে থ্যাংক ইউ, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।